বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ভূমিকা নিয়েছে, কিন্তু তাদেরও তো নিরাপত্তার ব্যাপার আছে। বৈষম্য বিরোধী ছাত্রদের নিরাপত্তার ব্যবস্থা না করে আমরা সশস্ত্র একটা বাহিনী মোকাবেলায় তাদেরকে রাস্তায় আহ্বান করবো, এটা হয় না। অনেক যারা এখন কাজ করছে তাদের মধ্যে অনেকেও কিন্তু অস্ত্রধারী রয়েছে। রিজওয়ানা, আমি যে বিষয়টি নিয়ে এখন আপনাকে জানতে চাই যে আপনি আসলে ক্ষমতা আমি বলবো না, আপনি দায়িত্ব নেওয়ার পরপরই এই প্রশ্নটি শুনে আপনাকেও আমরা একটু বিরক্ত হতে দেখেছিলাম। সেটা হচ্ছে যে মেয়াদ নিয়ে কথা বলার সময় আপনি বলেছিলেন যে এটি নিয়ে এখন প্রস্তুতি না হওয়ার জন্য, এখন সাংবাদিকদের বলেছিলেন যে আমরা সবাই গণতান্ত্রিক দেশে যাত্রা শুরু করতে পারি, সেই প্রস্তুতি নেওয়ার জন্য যতটুকু সময় দরকার ততটুকুই নেওয়া হবে। আমরা একটু জানতে চাইছিলাম যে এইটা আপনারা কোনো একটা রোড ম্যাপ করে উঠতে পেরেছেন কিনা, কারণ নানা ধরনের কথা আছে যে আমরা স্বয়ং এরকমও শুনি যে আপনারাও আসলে খুব বেশি দিন এটাতে থাকতে চান না, কারণ অনেক কিছুই আছে যেটা নির্বাচিত সরকারের এসে করা উচিত। তো সেই ক্ষেত্রে আপনারা একটা রোড ম্যাপ করতে পেরেছেন কিনা? এর মধ্যে অনেকগুলি কাজ আপনাদের করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, অনেকগুলি বিষয় সংস্কার করতে হবে, কোনটা আপনারা বেশি প্রায়োরিটি দিচ্ছেন বা কোথায় আছেন? আমরা প্রায়োরিটি দিচ্ছি না। রাজনৈতিক দলগুলো যাদের সাথে কথা হচ্ছে, সাংবাদিকদের সাথে যখন কথা হচ্ছে, সকলেই বলেছে যে সংস্কারটা করেন তারপরে নির্বাচনের কথা ভাবেন। কারণ প্রথমেই যে আমরা কথা বললাম তিন দলীয় জোটের রূপরেখা, সেটাও বাস্তবায়িত হয়নি। ফলে এখন একটা বড় দাবি আমাদের উপরে যে আমরা সংস্কারের প্রস্তাবনাগুলো চূড়ান্ত করি, যেখানে যেখানে প্রয়োজন সংস্কারগুলো করি, তারপরে যেন নির্বাচনের দিকে যাই। আপনি অনেকগুলি মামলা, এটি শেষ প্রশ্নই পড়বে, আপনি অনেকগুলি মামলা, সরকার আপনার প্রতিপক্ষ, এখন তো আপনি সরকারের অংশ, ওই মামলাগুলি এখন আবার চালানো হবে কিনা? অনেক ভূমিদস্যু, অনেক পরিবেশ দস্যু, কি বন খেকো, জল খেকো, বালু খেকো, এদের বিরুদ্ধে আবার এখন চলবে কিনা? চললে সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে কিনা? এটা হবে না। তার কারণ হচ্ছে আমি কখনো কোনো মামলায় বাদী ছিলাম না। বাদী ছিল আমি যে সংস্থায় কাজ করতাম, সেই সংস্থা, আমি সেই সংস্থাকে রিপ্রেজেন্ট করতাম, আমি ছাড়া অন্য আইনজীবীরাও রিপ্রেজেন্ট করতো। তো এখন ওই সংস্থার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ওদের জেনারেল মেম্বারশিপ, এক্সিকিউটিভ মেম্বারশিপ, চিফ এক্সিকিউটিভ কোনোটাতেই আমি নেই। ওই সংস্থা অন্য মানুষের নেতৃত্বে চলছে, তারা চিন্তা করবে, নিশ্চয়ই মামলাগুলো চলবে, কারণ সংস্থা তো সংস্থার মতোই থাকবে, ব্যক্তি আসবে ব্যক্তি যাবে। আমি যে কাজটা করছি তখনও যেটা করতাম এখনো সেটাই করছি, সেটা হচ্ছে দেশের আইনটাকে প্রয়োগ করে পরিবেশ রক্ষা। সেখানে আমার ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নেই, কাজে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কেমন করে হবে? আচ্ছা, শেষ হয়ে হইল না, শেষ প্রশ্ন, উপদেষ্টারা তাদের সম্পদের হিসাব দিয়েছেন কিনা, দেবেন কিনা? সরকারি কর্মচারী কর্মকর্তাদের প্রতি যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটা পালন করার জন্য কতটুকু আগালো বিষয়টা? জি, ওটা আগাচ্ছে। উপদেষ্টারা, আমরা আমাদের সম্পত্তির হিসাব দিয়েছি, ওইটা এখন কেমন করে পাবলিক করা হবে সেটা নিয়ে কথা বলা হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রফেসর আনু মোহাম্মদের কাছে কিছু এরকম দ্রুত প্রশ্ন করতে চাই যে প্রফেসর আনু মোহাম্মদ, একটা বিষয় যেটি আমি আসলে প্রশ্ন রিজওয়ানা আপাকে শুরু করেছিলাম যে আওয়ামী লীগের পতন, সেটি আসলে 15 বছরের নানা অপকর্ম, বিশেষ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে মানে খুবই মানে কি বলবো, এটাকে একদম মর্গে পাঠিয়ে দেওয়ার মতো একটি ব্যবস্থা করার পরে এবং সকল প্রতিষ্ঠানকে কম বেশি ধ্বংস করার পরে সেটি খুবই ছিল যে তাদেরকে এখান থেকে চলে যেতে হবে। কিন্তু নতুন ভাবে, নতুন মোড়কে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি, সেগুলি শুরু হলো কিনা বা সেগুলির ব্যাপারে আপনাদের লক্ষ্য কি? মানে এই ভ্যাকুয়ামটার কি ওইটা দিয়েই পূরণ করতে হবে, আর কিছু কি ছিল আমাদের? না, বিশ্ববিদ্যালয়ে তো একটা বড় সমস্যা ছিল গত সরকারের সময়, যে পুরো বিশ্ববিদ্যালয়, পুরো প্রতিষ্ঠানটাকে একটা দলীয় প্রতিষ্ঠান হিসেবে বানায়। সেটার কারণে তারা যেটা করতো যে উপাচার্য একেবারে দলীয় অনুগত মেরুদণ্ডহীন একটা লোককে বসানো, বা দুর্নীতির ব্যাপারে খুবই দুর্নীতি বান্ধব একজন ব্যক্তি, মেরুদণ্ডহীন এরকম ব্যক্তিকে তারা পছন্দ করতে বেশি। পাশাপাশি হলগুলো ছাত্রলীগের দখলে রাখা, সরকারি ছাত্র, এই দুটো ছিল তখন সব। এখন এটা নাই, দুটোই নাই। এবার উপাচার্যরা পদত্যাগ করেছেন, ছাত্রলীগ না। এখন কিভাবে পরিচালিত হবে? এখন উপাচার্য যারা নিয়োগ পাবেন তারা, তাদের সাথে সরকারের সম্পর্ক, এই সরকার যেহেতু কোনো স্থায়ী সরকার না, সুতরাং রাজনৈতিক দলও নাই তাদের, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের একটা প্রভাব আছে। এখন বিষয়টা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যাতে সুস্থভাবে শিক্ষার পরিবেশ থাকে এবং রাজনৈতিক চর্চা, যেমন কেউ কেউ বলছেন যে রাজনীতি থাকা ঠিক না, এই যে রাজনীতি থাকা ঠিক না, এই এটা তৈরি হয় ছাত্রলীগ কিংবা ছাত্র দল যারা ক্ষমতায় থাকে। মানে এটা আসল রোগটা হচ্ছে সরকারি ছাত্র সংগঠনের রোগ, এটা ছাত্র সংগঠনের রোগ, ছাত্র রাজনীতির সমস্যা। সরকারি ছাত্র সংগঠনের যে আধিপত্য, এখন সরকারি ছাত্র সংগঠন কোনটা স্যার, কি মনে হয়? এখন সরকারি ছাত্র সংগঠন তো নাই, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আশা করি সেরকম কোনো ভূমিকা নেবে না, যে একটা সরকারি ছাত্র সংগঠনের মতো ভূমিকা নেবে না, এটা আমরা আশা করি। এবং সেটা নেওয়ার মতো অবস্থাও এখন নাই। ওকে স্যার, কারণ একটা সচেতনতা তৈরি হচ্ছে। আমি যেটা মনে করি যে এখন অবিলম্বে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেওয়া উচিত, যাতে নেতৃত্বটা আসে এবং প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার একটা প্রক্রিয়া চালু করা উচিত। এবং উপাচার্য নিয়োগটা এখন তো অস্থায়ী ভাবে নিয়োগ করা হয়েছে, কিন্তু উপাচার্য নিয়োগ একটা পদ্ধতিগত ভাবে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য একই রকম নৈর্ব্যক্তিক একটা প্রক্রিয়া, সেটা করাটা এই সরকারের একটা দায়িত্ব বলে আমি মনে করি। স্যার, আমার কিছু আমাকে জাম করতে হচ্ছে, কারণ কিছু প্রশ্ন রয়েছে, কারণ আপনি এবং রিজওয়ানা আপা দুইজনই আমাদের শুধু রাষ্ট্রের ব্যাপার না, সামাজিক বিভিন্ন ইস্যুতেও আপনারা আমাদের পথ প্রদর্শক বটে। সেজন্য কিছু বিষয় নিয়ে যেগুলো আলোচনা হচ্ছে সেগুলি নিয়ে একটু প্রশ্ন করতে চাই। জামাতের সাবেক আমির গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আজমি, উনি রবীন্দ্রসঙ্গীত বলে
জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে বললেন, এই ব্যাপারটা নিয়ে আবার অনেক কথা হলো স্যার। দুই রকম কথাই আছে, যে এই কথাটাকে একটু গুরুত্ব দেওয়া উচিত না, আরেক রকম কথা আছে যে না এই কথাটা বলা হয়েছে ইচ্ছা করেই দেখা হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? আমি রেজন আপার কাছে একটু জানতে চাইবো, একটু পরে অবশ্য না এরকম একটা মত নিশ্চয়ই সমাজের মধ্যে আছে। একজন ব্যক্তি যখন বলেন তখন তো বলতে হবে যে নিশ্চয়ই এরকম চিন্তা আরো অনেকের আছে। তবে এর প্রতিক্রিয়া হয়েছে, জাতীয় সঙ্গীত তো এটা হঠাৎ করে আসে না, এটা একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে এসছে। এবং এই ইস্যুটা এখন কোনো মানে এত গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এই ইস্যু নিয়ে আলোচনা করার মানে যে কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু এইটা নিয়ে আলোচনা কোনো স্বাভাবিক বিতর্কের জায়গায় থাকবে না, কারণ একটা বিশেষ পরিস্থিতি এখন। সেই জন্য এই বিষয়টা আলোচনা উত্থাপন করাটা এটা উদ্দেশ্যমূলক হতে পারে, কিংবা ধরেন এটা একটা পুরো সময়টাকে, এবং সেটা বোধহয় প্রতিক্রিয়া দেখেই হয়তো জামাত ইসলামী পরে বলেছেন যে এটা তাদের দলীয় বিষয়, যদি এটা তাদের মনে হয়েছিল দলীয় বিষয়, তারা তো বলেছেন যে তাদের দলীয় বক্তব্য নয়। আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে জাতীয় সঙ্গীত ছাড়াও আরেকটা যেটা প্রসঙ্গ সেটা হচ্ছে যে নারী নীতি বা নারীদেরকে আসলে কিভাবে দেখা হবে, সেটা মানে তাদের পোশাক কেমন হবে, বিশ্ববিদ্যালয়তে তারা হিজাব পরে চলাফেরা করবেন কিনা, এগুলি নিয়েও আসলে অনেক ধরনের কথা হচ্ছে। এটাকে স্যার আপনি কিভাবে দেখেন, যে মানে একটা থিসিসের বদলে আরেকটা থিসিস? বা আরেকটা জনপ্রিয় প্রশ্ন হচ্ছে, আমি অবশ্যই এই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিতে চাচ্ছিলাম না, কিন্তু স্যার আপনার কাছে এবং রেজন আপনার কাছে আমি একটু শুনতে চাই যে এই মোহাম্মদ আলী জিন্নাহর যে মানে স্মরণিকা বা এটা পালন করা হলো, এটা ভালো খারাপ বা এটা উচিত অনুচিত কি মনে করেন স্যার এটা আপনি, বা এটা কি কোনো একটা বার্তা কি দেয় কিনা? প্রথমে নারী বিষয়ে যেটা বললেন আপনি, যে ধরেন এই গণ অভ্যুত্থানের মধ্যে যে আকাঙ্ক্ষাটা প্রকাশিত হয়েছে, যে বক্তব্যটা এসছে বা যারা নেতৃত্ব দিয়েছেন তাদের যে নামটা দেখি আমরা, বৈষম্যহীন বাংলাদেশ। বৈষম্যহীন বাংলাদেশ যদি প্রকৃত অর্থে এটা ধরতে হয় এবং সেই অনুযায়ী কাজ করতে হয়, তাহলে নারী বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ এখানে। মানে লিঙ্গীয় বৈষম্য যাতে না থাকে, মানে লিঙ্গীয় বৈষম্য নারী হওয়ার কারণে কিংবা অন্য কোনো লিঙ্গ, পুরুষ নারী ছাড়াও অন্য লিঙ্গ যারা আছে তারা তাদের পরিচয়ের কারণে যেন কোনো রকম বৈষম্যের শিকার না। তার মধ্যে পোশাকও একটা আছে। এখন ধরেন হিজাব বা বোরকা, এটা ধরেন 10-15 বছর আগেও হিজাব বা বোরকা এত সংখ্যায় মেয়েরা পড়তো না, এখন তাদের বিভিন্ন কারণে তারা পড়ছে। আমার ক্লাসের মধ্যে এখন দেখা যায় যে 1 জন 2 জন 3 জন বাদে বাকি সবাই বোরকা কিংবা হিজাব পড়ে, সেটাই সংখ্যাগরিষ্ঠ। সেটা নিয়ে তো কোনো অসুবিধার কিছু নাই। এটা মাঝে মধ্যে টেকনিক্যাল একটা প্রবলেম হয়, যে ধরেন পরীক্ষার সময় কিংবা ভাইবার সময় তাকে শনাক্ত করার ক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন ওঠে মাঝে মধ্যে। এছাড়া পোশাকটা একটা ব্যক্তিগত পছন্দের বিষয়। কেউ যদি বোরকা পড়তে চায়, তার বোরকা পরার কোনো বাধা সৃষ্টি করা উচিত না। আবার কেউ যদি বোরকা না পড়তে চায়, তাকে বোরকা পড়তে বাধ্য করা উচিত। মানে আমরা অনেক জায়গায় দেখি তাকে বাধ্য করা হচ্ছে, সেটা তো ঘরে কিংবা প্রতিষ্ঠানে এই বাধ্যবাধক, কিংবা রাস্তায় অনেক সময় বলা হয় যে আপনি বোরকা পড়তে হবে কিংবা হিজাব। এইটা কোনোভাবেই পোশাকের জন্য নারী যাতে নিগ্রহ না হয়, কোনো রকম বৈষম্যের শিকার না হয়, সেটা আমরা সবসময় স্যার আর জিন্নাহ একটা রাজনৈতিক জিন্নাহর কথায় আসতে চাইছিলাম স্যার। জিন্নাহটা আপনার মনে আছে কিনা? একটা রাজনৈতিক চরিত্র, হ্যাঁ জিন্নাহ রাজনৈতিক চরিত্র, এই দেশের যে ধারাবাহিকতা তার মধ্যে আছে, তাকে নিয়ে আলোচনা এখানে হতেই পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটা নিয়ে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া আবার হচ্ছে কেন? হয় এই কারণে যে এটার সাথে তো একটা রাজনীতি জড়িত। পাকিস্তানের শাসন, পাকিস্তানের যে ঔপনিবেশিক, প্রায় ঔপনিবেশিক যে আধিপত্য, 71 সালের যে গণহত্যা, এগুলো তো সম্পর্কিত। সেই পাকিস্তান আবার কি বাংলাদেশে আসছে, এরকম একটা আশঙ্কা মানুষের মধ্যে যদি আসে, এটা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ একটা রাজনৈতিক চরিত্র হিসেবে, ইতিহাসের অংশ হিসেবে তাকে নিয়ে আলোচনা হবে, এটা আমি অস্বাভাবিক কিছু দেখি না। কিন্তু এই ক্ষমতার জায়গার সাথে যদি এটা যুক্ত হয়, কিংবা রাজনীতির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যদি এটা কোনো বার্তা নিয়ে আসে, কিংবা কোনো একটা রূপক হিসেবে কিংবা কোনো একটা চিহ্ন হিসেবে আসে, সেটা একটা সমাজের মধ্যে এই প্রশ্নটা তুলতে পারে। স্যার আপনাকে ধন্যবাদ। সৈয়দ, 2 বা 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? আমি তো পরিবেশ আন্দোলন কর্মী হিসাবেই দেখতে চাই, আমি অধিকার কর্মী হিসাবেই দেখতে চাই। আমি বাংলাদেশের জন্য, বাংলাদেশে একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখার জন্য একজন সৈনিক হিসেবে সবসময় থাকতে চাই। সৈনিক, সেনাপতি না? স্যার আপনাকে জানতে চাইবো যে 2 থেকে 5 বছরের মধ্যে স্যার আপনি নিজেকে কোথায় দেখতে চান? স্যার আপনি কি কিভাবে রাজনীতিতে আসছেন, রাজনীতি করবেন, বা আপনি আসলে মানে ইচ্ছাটা কি স্যার? শেষ প্রসঙ্গ। আমি তো নিজে ধরেন যেভাবে কাজ করছি, এক ধরনের যে আকাঙ্ক্ষার মধ্যে কাজ করছি, সেই আকাঙ্ক্ষাটা এখন সরব শুনতে পাচ্ছি। এটা আমার একটা আনন্দের বিষয় যে বৈষম্যহীন বাংলাদেশ, কারণ বৈষম্য এবং নিপীড়ন মুক্ত, আধিপত্য মুক্ত বাংলাদেশ হবে, এবং সেখানে আমি কোনো না কোনো ভূমিকা পালন করতে পারবো এটা করার ক্ষেত্রে। এটা হচ্ছে আমার একটা অঙ্গীকারের বিষয়, কিংবা আনন্দেরও বিষয় বলতে পারি, যে হ্যাঁ ওই বিষয়ে কাজ করাটাই আমার আনন্দের বিষয়। সেই ধারাবাহিকতা এখন যে বৈষম্যহীন বাংলাদেশে একটা সামগ্রিক বাংলাদেশে একটা আলোচ্য বিষয় কিংবা আকাঙ্ক্ষার বিষয়ে পরিণত হয়েছে, আমি মনে করি এটা অগ্রগতি, এবং আগামী কয়েক বছরের মধ্যে এই ক্ষেত্রে আরো অগ্রগতি হবে, সেখানে আমিও আমার ভূমিকা পালন করতে পারবো, এটি আমার ইচ্ছে।
স্যার আমাদের প্রশ্ন এবং প্রসঙ্গ শেষ। আপনি তো এখন সরকারে মানে সিটিজেনদের প্রতি আমাদের প্রতি আপনাদের কোনো কিছু বলার আছে কিনা? আর স্যার আমাদের সবারই শিক্ষক, স্যার যদি আমাদের জন্য এটা কিছু বলে সবার শেষে, এটা যেন আপনার কাছে শুনতে চাই। একটা কথা স্পষ্ট যে আমরা কোনো ক্ষমতাই নেই, আমরা দায়িত্বে আছি। আমরা অনেক বৈরী পরিবেশ পার হচ্ছি, অনেক প্রতিকূলতা আমাদের সামনে আসছে, একটা করে প্রতিকূলতা আসছে, আমরা একটা করে পার হচ্ছি। হতাশ হবেন না, আশা রাখবেন। দেশটা তো আমাদের, আমরা না পারলে আপনারা করবেন। আমাদেরকে দেশটা করতে হবে, কিন্তু হতাশ হওয়ার কোনো সুযোগ নেই, ঘৃণা ছড়ানোর কোনো সুযোগ নেই। এখন ঐক্যবদ্ধ হতে হবে এবং ফোকাসটা আমাদের ঠিক রাখতে হবে। আমরা যেন নানান বিষয়ে আমাদের মনোযোগ ছড়িয়ে না পড়ে, শুধুমাত্র দেশ গঠনে, দেশ সংস্কার করার ফোকাসটা যেন আমরা রাখি। আমরা যেখানে পারবো না সেখানে আপনারা পারবেন, কিন্তু আমাদেরকে পারতেই হবে। সম্মিলিতভাবে দেশটাকে সংস্কার করে আমাদেরকে একটা জায়গায় আনতে হবে, যাতে বাংলাদেশ একটা সম্মানের জায়গায় যায়, বাংলাদেশের গণতন্ত্র বিশ্বে প্রশংসিত হয়, বাংলাদেশের মানুষের অধিকারগুলো সুরক্ষিত থাকে। হতাশ হবেন না, আশা রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ।